দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক পদক্ষেপে নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ রাত পার করল ইরান। আবারও স্কুল ও সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা তেহরানের। ট্রাম্প বলছেন শেষের পথে যুদ্ধ। প্রভাবে তেলের বিশ্ববাজারে ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। দিনে 5 লিটার তেল পাবে মোটরসাইকেল। ফিলিং স্টেশনে এখনো তীব্র চাপ। কালকে আমি সেম টাইমে আসছিলাম, নিতে পারিনি। আজকেও আসছি, তাও জানি না যে আসলে নিতে পারবো কিনা। এখন এই যে দাঁড়ায় আছি, আজকে মনে হয় 7 দিন দাঁড়ায় থাকতে বুঝে তেল আসে, তাহলে নিতে হবে, গাড়ি তো আর চলবে না। সাবেক প্রসিকিউটর সাইমন ঘুষ চাওয়ায় শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনালের বিচার। মন্তব্য চিফ প্রসিকিউটরের। হেফাজতে নেওয়া হয়েছে মামলা নথি। প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ হারানো জাকির হোসেনের খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। নাটোরে এক অভিভাবককে বেধড়ক পিটিয়েছে বখাটেরা। জঙ্গল সলিমপুরে থেকে দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার। গতকালের যৌথ বাহিনীর অভিযানের পর স্থাপন করা হয়েছে পুলিশের 2টি ক্যাম্প। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মার্ফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন। করাইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ সময় তারেক রহমান বলেন, আগামী মাস থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান।
10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কিছু সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র ও ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড, আইআরজিসির ক্ষেপণাস্ত্র, ড্রোন আঘাত হেনেছে কুয়েত, বাহরাইন, ইরাক ও কাতারের মার্কিন সেনাদের অবস্থানে। মিসাইল ভূপাতিত করা হয় সৌদি আরব ও আমিরাতে। এখনও ওয়াশিংটনের সাথে আলোচনা বসতে নারাজ তেহরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 টনের ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্র ছুটছে মুহুর্মুহু। যুদ্ধ শুরুর পর সোমবার 33 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় তেহরান। ব্যবহার করা হয় নতুন প্রযুক্তির মিসাইল। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বেশ কিছু স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। এদিকে আইআরজিসির আগের দিনের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। চরম উত্তেজনার মধ্যেও সহসায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান। দাবি জানায়নি যুদ্ধবিরতিরও। আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার বিষয়টি আবারও আলোচনার টেবিলে আসবে, কারণ আপনি জানেন তাদের সাথে আলোচনায় বসার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। তারা 3 দফা আলোচনা করেছে, অগ্রগতির কথাও বলেছে, এরপরও তারা হামলা করেছে। কুয়েতে ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হাইব্রিড হামলা চালায় রেভলিউশনারি গার্ড, আইআরজিসি। টার্গেট করা হয় মার্কিন আল আদিরি ঘাঁটি। একদিনে ইরানের অন্তত 17টি ব্যালিস্টিক মিসাইল ও 6টি ড্রোন ভূপাতিতের দাবি করে কাতার। উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে আমিরাত কনসুলেটেও চালানো হয় ড্রোন হামলা। বাগদাদ বিমানবন্দরের কাছেও হয় বিস্ফোরণ। বাহরাইনের আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তেহরানের দাবি, মানামায় আবাসিক হোটেলটিতে অবস্থান করছিল মার্কিন সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত করা হয় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি আরবে 3 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ধ্বংস করা হয় আইআরজিসির 4টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন। হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই চাঙ্গা হয়ে ওঠে এশিয়ার শেয়ার বাজার। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম।
অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। অপারেশন এপিক ফিউরির পাশাপাশি আমরা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছি। একটি সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করে জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেব না। ইরান যদি তেমন কিছু করে, তাদের আরও বহুগুণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এত দ্রুত শেষ করে দেব, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবে যুক্তরাষ্ট্র। তেল সংক্রান্ত অনেক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি আমরা। তালিকা থেকে অনেক দেশকে বাদ দিচ্ছি। হয়তো সামনে আর নিষেধাজ্ঞা দিতেই হবে না। যখন প্রয়োজন হবে, মার্কিন নেভি ও তার মিত্ররা ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেবে। ভেনেজুয়েলা থেকে আরও 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা ভেনেজুয়েলা থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল এনেছি। সেগুলো হিউস্টনের রিফাইনারিতে নেওয়া হয়েছে। আরও 100 মিলিয়ন ব্যারেল আসছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য এটা দারুণ বিষয়। ট্রাম্পের এসব উদ্যোগের খবরের পরপরই বড় দরপতন হয় তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার 3 বছরের সর্বোচ্চ দরে পৌঁছার পর থেকেই কমতে থাকে দাম। 24 ঘন্টায় বিভিন্ন সময় সর্বোচ্চ 11% পর্যন্ত দাম কমে আসে। ব্যারেল প্রতি মূল্য নেমে যায় $90 নিচে। এরপর কিছুটা ওঠানামা করলেও তা রয়েছে $100 নিচেই। একই সাথে চাঙা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ানের স্টক মার্কেটগুলোতে দেখা গেছে ঊর্ধ্বমুখী সূচক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ ঘাটতির কারণে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। যদি 300 টাকার তেল দেয়, হয়তো আবার 2-3 দিন পরে আবার এসে লাইনে দাঁড়াইতে হবে। তো আমার মতে সরকার জনগণের কথা চিন্তা করে যে তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার মনে হয় ভুল। কারণ হচ্ছে যে এখন যদি অকটেন প্রতি লিটার মিনিমাম 200 টাকা করে দিত, তাহলে এই লাইনের অর্ধেক গাড়িও থাকতো না। কালকে নিচ্ছি 300 টাকার, আজকে নিয়ে আবার 2 থেকে 3 দিন পরে নিব। আর অনেক পাম্পে 8টার পর থেকে তেল দিচ্ছে, এটা না করে আগে থেকে দেওয়া উচিত। রাজধানীর আব্দুল্লাহপুরে একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মশিউর অনিক। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। অনিক, মোটরসাইকেলের তেলের সীমা তো বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। তারা কি নতুন সিদ্ধান্ত অনুযায়ী তেল পাচ্ছেন কিনা? মারফি, 5 লিটার তেলের সীমা বাড়ালেও তেলের যে পরিমাণ এখন এই মুহূর্তে যে ফিলিং স্টেশনগুলোতে, সেখানে ঘুরে আমরা দেখতে পাচ্ছি শূন্য। অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে তেলের পরিমাণ শূন্য। তো তারা 5 লিটার কিভাবে দেবেন, সেটা একটা বড় প্রশ্ন থাকে। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই ফিলিং স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি আব্দুল্লাহপুরে, গতকালকে সেখানে কোনো তেল এসে পৌঁছায়নি, গত পরশু দিনও তেল এসে পৌঁছায়নি। আজকে তাদের তেল আসার কথা হয়েছে এবং সেটি অন দ্য ওয়ে আসছে বলে আসলে আমরা জানতে পেরেছি। তার মাঝখানে একটা নতুন একটা তথ্য, একটা চমক আপনাদেরকে দিতে চাই। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 2টো তেলের ড্রাম রাখা আছে এবং এই দুটোই হচ্ছে আবাসিক এলাকার যে সমস্ত জেনারেটর, সেগুলোকে চালানোর জন্য ব্যবহার করা হয়। মূলত নিয়মটা আমি একটু আগে বলে দিতে চাই। যদি কেউ জেনারেটরে তেল নিতে চায়, তাহলে সরাসরি সে জেনারেটরকে নিয়ে আসতে হয়। কিন্তু তারা বলছেন, এখানে যারা উপস্থিত আছেন, তারা সবসময় আসলে এই ড্রামে করেই তেল নিয়ে যান। এবং এই ড্রামের পরিমাণের কথা যদি বলি, এটিতে প্রায় 20 লিটারের মতো তেল, বা এটিতেও প্রায় 20 লিটার, অর্থাৎ 40 লিটারের তেল কিন্তু এখানে তারা নিয়ে যেতে পারেন। এবং যদি তারা জেনারেটর না নিয়ে আসেন, সেক্ষেত্রে স্থানীয় থানার যারা অফিসার আছেন তাদের একটা পারমিশন নিয়ে আসতে হয়। সেই পারমিশন পত্র কিন্তু তাদের কাছে নেই, কিন্তু তারা দাবি করছেন তারা গতকালকেও আসলে তেল নিয়ে গিয়েছে, যদিও এই ফিলিং স্টেশন থেকে নয়, তার পাশের আর একটা ফিলিং স্টেশন। এখন প্রশ্ন হচ্ছে আসলে এইভাবে যদি নামে বেনামে তেল যায় এবং সেগুলো যদি খোলা বাজারে বিক্রি হয়, সেক্ষেত্রে সংকট কি আদৌ নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সরকার? বাফি, এরকমই আসলে পরিস্থিতি, যেখানে যারা সাধারণ চালকরা আসছেন তারা তেল পাচ্ছেন না, কিন্তু তেল পাচ্ছে। অনেক আপনাকে ধন্যবাদ।
ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। আগামীকালের মধ্যেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার বিকেলে নুমালীগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালের উদ্বোধন হয় এই পাইপলাইন। নারায়ণগঞ্জের ফতুল্লায় জ্বালানি তেলের ডিপো থেকে তেল নিতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। ডিপো থেকে চাহিদা মতো তেল মিলছে কিনা, কি বলছেন সংশ্লিষ্টরা? মারফি রহমান, আসলে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ফতুল্লা যমুনা ডিপোর সামনে আছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ ট্যাঙ্ক লরিগুলোর দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। আমার পেছনে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে ট্যাঙ্ক লরিগুলো যে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে সবগুলো কিন্তু মূলত তেল নেওয়ার জন্য। তবে এখান থেকে তারা যদি বলছেন যে তারা তেল পাচ্ছেন, তবে চাহিদার তুলনায় সেটা অর্ধেক। অর্থাৎ ডিপো থেকে আগে যেই একটি কন্টেনারে যেমন 18,000 লিটার তেল পেত, সেখানে তারা 9,000 লিটার তেল পাচ্ছেন। বিশেষ করে যারা এজেন্ট অর্থাৎ ডিলার এবং থাকেন তারা অনেকটা স্বল্প পরিমাণে পাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এই দোকানে যারা তেল বিক্রি করেন তাদের কাছ থেকে কৃষক, বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন মিল ফ্যাক্টরিতে তারা যে তেল সরবরাহ করেন সেই তেলটি তারা এখন দিতে পারছেন না, কারণ তাদের যে চাহিদা অনুযায়ী তাদেরকে খুবই 25% বা 30% তেল সরবরাহ করা হচ্ছে, এমনটা তারা দাবি করছেন। যে ডিলার যারা আছেন তাদেরকে অর্ধেক গাড়ি করে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তারা সকাল থেকে যতগুলো গাড়ি ডিপোতে প্রবেশ করছে প্রত্যেকটি গাড়িতে কিন্তু তেল তারা সরবরাহ করেছেন। তবে গাড়ি ডিপোতে প্রবেশ করছে প্রত্যেকটি গাড়িতে কিন্তু তেল তারা সরবরাহ করেছেন। তবে সেটি রেশনিং পদ্ধতি যেহেতু চালু হয়েছে, সেই পদ্ধতির কারণে অনেকে আমরা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি। তারা তেল পাচ্ছে না বলে অনিয়মের কথাও তারা তুলে ধরছেন। দেখা যাচ্ছে অনিয়মের কথাও তারা তুলে ধরছেন যে তারা বিশেষ অনেকে বাইরে থেকে তেল পেয়ে যাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু তারা করেছেন। বাস্তব আমরা কন্ট্রিবিউটর যারা লোকজন আছেন তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন তেল জনগণের কথা বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি। যতদিন সম্ভব দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার, এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি জানান, রাইড শেয়ারিং এর কথা বিবেচনা করে মোটরসাইকেলে এখন থেকে 2 লিটারের পরিবর্তে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয় জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে সংকট তা এককভাবে মোকাবেলা করা সম্ভব না। তবে বর্তমানে বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নেই। প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে পাইপলাইনে প্রতি মাসে গড়ে 15,000 টন ডিজেল আসে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে আরও ডিজেলের অনুরোধ জানানো হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, বিকল্প জ্বালানির জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রিফাইন্ড অয়েলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু দেশের সাথে আলোচনা চলছে। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা আপনাদের এই ভূমিকা জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি। এবং মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলা থেকে বাদ দিতে 1 কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তারপর এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে উল্লেখ করেন তিনি। যোগদান করে পার্টিকুলারলি সেই মামলাটা আমি
আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোল, নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এই অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ, তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনি হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবি নির্বাহী পরিচালক বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। রাজীব আহমেদের রিপোর্ট। আমি আইন অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ 2 কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ অবস্থায় কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কারা হচ্ছে দুদকের নতুন অভিভাবক এ নিয়েও চলছে আলোচনা। চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহার হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম নিয়ে কানাঘুষা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং সার্চ কমিটির গঠনের পর এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে যেই হোক দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার এক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও পেশাগতভাবে সৎদের বিবেচনার উপর জোর দিয়েছেন সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান। যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যেন সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা এবং পারদর্শিতা সম্পন্ন ব্যক্তি হন। সেটি তাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত পেশাগত জীবনে তার প্রতিফলন ঘটেছে, প্রমাণ রাখতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে, সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাচাটা হবেন না, সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে দুদকের উপর। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। অত্যন্ত ইতিবাচক বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, কিন্তু তিনি একা তো রাষ্ট্র পরিচালনা করবেন না, সরকার পরিচালনা করবেন না। তাই যাদেরকে নিয়ে করবেন তাদেরকে তার মোটিভেট করতে হবে। আমি মনে করি তার একটা বড় এজেন্ডা হওয়া উচিত নিজের দলকে সামলানো, নিজের আমলাতন্ত্রকে, কর্তৃত্বাধীন আমলাতন্ত্রকে সামলানো, যাতে করে তার যে এজেন্ডা, তার যে প্রস্তাবনা, তার যে প্রত্যাশা, তিনি যে প্ল্যান বলেছিলেন সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য সহায়ক পরিবেশ হয়, প্রতিরোধক পরিবেশ না হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ডে তদন্ত করে দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে জবাব দিতে হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্টের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজে উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর দাপো আকান্দে তার প্রার্থিতা পেশ করলে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। দুপুরে সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবিব জানান, অভিযানে 24টি বন্দুক, 6টি পাইপ গান, একটি বিদেশি পিস্তল, 1164 রাউন্ড অ্যামুনিশন, শটগানের 57 রাউন্ড কার্তুজ, 30টি খালি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাওয়া গেছে অস্ত্রতরির সরঞ্জাম। যৌথ বাহিনীর অভিযানের পর র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল স্মরণকালে সবচেয়ে বড় অভিযান চালানো হয় জঙ্গল সলিমপুরে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 3,500 সদস্য অভিযানে অংশ নেয়। গ্রেফতার করা হয়েছে 22 জনকে। উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে পাইনি, কিন্তু যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্তক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনও হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষায় কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছেই না। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা 5 সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষি কাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত ফাহিম, শাফিন ও তাদের সহযোগীদের রোষানলে পড়েন জাকির। তারা অনেকজন ডিস্টার্ব করতো, প্রায় 15-20 দিন যাবত তাদেরকে নিয়ে অনেক করতো। তারপর আমার স্বাস্থ্য বোন বাড়িতে বিষয় দিচ্ছে আমার চাচার কাছে, চাচা যে জিজ্ঞাসা করছে, আর আমার 2 চাচারা যে তারা রাতে সারার পর মারধর করছে অনেক। ওর মেয়ের কি স্কুলে যাওয়ার সময় ইফটিজিং করছে, এটা প্রতিবাদ করাতে জাকির সহ ওর ছোট ভাই হোসেন, ওকে 2 ভাইয়ে তারা এই সন্ত্রাসরা মারধর করছে। পুরো বাজারটার ভিতরে এমন একটা বাজারের ভিতরে মনে করেন যে কিছু বলা যায় না, এটি মনে করেন যে বলা যায় না মারছে একদম পিঠে, মনে করেন যে রড মট এটা দিয়ে মনে করেন যে বাইরে দিয়ে তোর একটা মানুষ এভাবে মারতে পারে না ভাই। পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনার জেরে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকির হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। আমার বাবা কৃষিকাজ করে, আমার আব্বু অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর এখন আমরা 5 জন যাবো, আমার আব্বুরে মাইরে লাইছে, আমরা স্কুলে যেতেছি, তারপর আমাদের ইফটিজিং করছে, তারপর আমার বাবারা জিজ্ঞাসা করতে গেছে, তারপর আমার বাবাদের মারছে, মাইর করতে হত্যার বিচার চাই, ফাঁসির বিচার চাই, আর কিছু চাইতো না রে বাজার। এই ঘটনায় জাকিরের বড় ভাই জসিম মিয়াজি বাদী হয়ে 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে গতকালকে মামলা হয়েছে, এই পর্যন্তই। আসামিরা পলাতক আছে, বাসায় রেড দেওয়া হইতেছে, কোনো ধরতে পারি নাই, চেষ্টায় আছি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে নাটোরের সিংড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। সোমবার বিকেলে সিংড়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। মামলায় বলা হয়, খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়েকে পার্শ্ববর্তী লক্ষ্মীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরে ইফটিজিং করা সহ কুপ্রস্তাব দিত। এর প্রতিবাদ করলে ফটিক সর্দারকে বেধড়ক পেটায় ইমান ও তার সহযোগীরা। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ইমান ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আমার মেয়ের নাম্বার কিভাবে বলে ইমান পাশে পাওয়ার পরে বিটি খুব জ্বালায় ফোনে। 3 জন গেছে, যায় একজন মুখাইটা ধরিছে, মোবাইল কাইটা লওয়ার পরে সৈন্য কইরা উঠায় লিয়া চলে গেছে সড়কে যায় এই বাইরিয়ান শুরু করেছে আর কোবান শুরু করেছে। সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দাও, তুলে নিয়ে যাওয়ার হুমকি দাও, বিয়ে করবে এমন কথা বলেছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। গত কয়েক বছর ধরে কবর থেকে কঙ্কাল চুরির পর বেচাকেনা করে আসছিল একটি চক্র। এই ঘটনায় উত্তরার
সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে 2 শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের মণিপুরি পাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় আরও 3 জনকে। পরে কলেজ হোস্টেল থেকে উদ্ধার করা হয় 47টি মানবদেহের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়গোড়। তিনি জানান, গত কয়েক বছর যাবৎ চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। প্রসেসিং করে তা মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন তারা। সেখানে 44টি পেলাম। আমরা টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। জব্দ করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদে তারা বললেন যে এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশের বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনে 3.5 বছর পেরোলেও এখনও জনবলে নিয়োগ হয়নি, এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতিও। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। হাসান মিসবার রিপোর্ট, ছবি তুলেছেন রানা হোসেন। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1,500 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এটি একটি ভিভিআইপি কেবিন। এর পাশে এমন আরও একটি ভিভিআইপি কেবিন আছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে 2টি ভিভিআইপি কেবিন আলাদা করে বানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা আছে, কিন্তু উদ্বোধনের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই কেবিন দুটিতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কেউই চিকিৎসা নিতে আসেননি। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে 100 কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। এখন বেতন কাঠামো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে উচিত নয়। এখন উচিত ছিল আমাদেরকে আপনার অপারেশনালাইজ করা। এটার দায়ভার এখন আমাদের বর্তমান যারা আছি, পরিচালনায় আছে, তাদের উপর এসে বর্তেছে। আসলে অপেক্ষা করছি কবে এই হাসপাতালের প্রতিটি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে এবং আমরা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং জনগণকে আমরা সেবা দিতে পারবো। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনও। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে জনগণের টাকা খরচ করে অন্য একটি দেশের সহযোগিতা নিয়ে সেই দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করা কি দরকার ছিল? আমরা এখন গভীরভাবে প্রত্যাশা করব যে এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির, দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক এবং এই প্রতিষ্ঠানটাকে একটি স্বায়ত্তশাসিত এবং যেভাবে প্রস্তাব করা হয়েছিল সেরকম একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক। হাসপাতালে প্রস্তাবিত জনবল 2,500-এর বেশি, তবে আছে মাত্র 250 জনের মতো। বিশ্ববিদ্যালয় থেকে এনে জোড়াতালি দিয়ে চলছে কোনো মতে। তাছাড়া বর্তমান লোকবল নিয়োগেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাইছে, আর আমাদের এক্সিস্টিংটা চাচ্ছে তাদের সাথে মার্চ করা একটা ইউনিট হিসেবে থাকতে। এখানে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা পৃথক করতে হলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে বসতে হবে। উই আর প্রিপেয়ারিং অল দিস প্রপোজাল। আগের সিদ্ধান্তগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আমি বসবো এটা নিয়ে। ব্যাপক অনিয়ম করে হাসপাতালের ফার্মেসি ও ক্যাফেটেরিয়ার জায়গা ভাড়া দেওয়া হয়েছে। কয়েকটি তদন্ত রিপোর্টে বিষয়টি প্রমাণিত হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।
দেশে বিশ্বমানের একটি হাসপাতাল হয়েছে ঠিকই, বাট সেবা মিলছে না তার ধারে কাছেও। কারণ কি? অব্যবস্থাপনা, দুর্নীতি নাকি দেশপ্রেমের অভাব? তবে কারণ যাই হোক, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর এই হাসপাতালটি আদৌ বিশ্বমানের সেবা দিতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রবল সন্দেহ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দরজায় করানার শীত, নতুন জামা জুতোর সাথে মিল রেখে মানানসই ও টেকসই ঘড়ির খোঁজে ক্রেতারা। শুধু সময় দেখা নয়, ফ্যাশন আইটেম হিসেবে বাড়ছে ঘড়ির কদর। নগরের বড় শপিং মল, বিপণী বিতান, এমনকি ফুটপাতও মিলছে বাহারি ডিজাইন আর মানের ঘড়ি। সেখান থেকেই সাথে সাথে সাধ্যের মিল রেখে ঘড়ি কিনছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন তানফির সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। বছর ঘুরে আবারও এসেছে ঈদ উল ফিতর। গত কয়েক বছরের মতো এবারও ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে হাত ঘড়ির উপস্থিতি। নারী পুরুষের পোশাকের সাথে মানানসই ঘড়ি হয়ে উঠেছে উৎসবের অন্যতম অনুষঙ্গ। পছন্দের ব্র্যান্ডের ঘড়ি কিনতে যমুনা ফিউচার পার্ক সহ রাজধানীর বড় শপিং মলে ছুটছেন ফ্যাশন সচেতনরা। পুরনো ডায়াল থেকে হালের স্মার্ট ওয়াচ, যে যার সাধ্যমতো কিনছেন তারা। সারাদিন বাইরে থাকা হয়, তো অনেকভাবেই ড্যামেজ হতে পারে। একটা ভালো ঘড়ি থাকলে একটা মাথায় চিন্তা থাকে না, যাচ্ছে ঘড়ির টাইমটাও ঠিক থাকবে, ব্যাটারি রান আউট হওয়ার কোনো চিন্তা নেই। 2000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলছে অত্যাধুনিক সব রিস্ট ওয়াচ। সব শ্রেণীর কাস্টমারের জন্য ঘড়ি আসলে অ্যাভেলেবেল আছে। সেটা 2000 থেকে শুরু করে সর্বোচ্চ ধরেন 10,14,000 পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে আছে। সাধ্যের মধ্যে মানানসই ও টেকসই ঘড়ি কিনতে মধ্যবিত্তের পছন্দ বায়তুল মোকাররম সহ শহরের পুরনো বিপণী বিতানগুলো। কপি, ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ঘড়ি পেতে গুনতে হবে 400 থেকে 8,000 টাকা পর্যন্ত। এখানে আসলে মিডল রেঞ্জের ঘড়িগুলি আমাদের বেশি চলে। 1000 থেকে 2000 টাকার মধ্যে এই ঘড়িগুলি ভালো চলে এবং এগুলোই আমরা বেশি সেল করতে পারতেছি এই বছর। বাজেট যাদের একটু কম, তারা কি বাদ যাবেন এই ফ্যাশন তালিকা থেকে? নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 200 থেকে 1200 টাকায় ঘড়ি মিলছে ফুটপাতের ভাসমান দোকানগুলোই। ঘড়ির যে মান, হ্যাঁ এটাও কাছাকাছি, কারণ আমি 2 জায়গা থেকে কেনাকাটা করি নর্মালি। রোডে থেকেও নেই, ইভেন আপনার মার্কেট থেকেও নেই, কিন্তু দাম অনেক ডিফারেন্ট, শুধু হচ্ছে প্লেসের কারণে। সব শ্রেণীর মানুষ নতুন জামা জুতোর সাথে নতুন ঘড়ি পরে ভাগাভাগি করবেন ঈদের সময়টা, এমনটাই প্রত্যাশা সবার। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।